সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ গুলো এত শর্টকাট মেথডে আলোচনা করব যেন তোমরা অল্প সময়ে তোমরা এগুলি আনসার করতে পারো। তাহলে চলো শুরু করি। খেয়াল করে দেখো, একটি 50 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বল প্রয়োগ করে বস্তুটির বেগ 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড করা হলো এবং এই সময় বস্তুটি 75 মিটার পথ অতিক্রম করে। বল প্রয়োগে কি পরিমাণ কাজ হবে? এখানে কি কি দেওয়া আছে? ভর দেওয়া আছে 50 কেজি, এখানে এত বেগে চলছে অর্থাৎ এটা আদি বেগ, 5 সেকেন্ডে এত করা হলো অর্থাৎ টাইম সময়, এটা শেষ বেগ আর এটা অতিক্রান্ত দূরত্ব। তাহলে কাজের পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা কাজের সূত্রটা কি জানি? আমরা W ইকুয়াল টু এফ এস, এই সূত্রটি আমরা জানি। তাহলে এফ ইকুয়াল টু কি জানি? এফ ইকুয়াল টু এম এ, তারপরে এস আছে এস, তারপরে এম হলো এম, এ হলো আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, আর ইনটু হলো এস। খেয়াল করে দেখেন সবকিছু দেওয়া আছে। 50 কেজি ভর অর্থাৎ 50, এই যে এখানে 50 কেজি ভর দেওয়া আছে। তারপরে শেষ বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, 20 মাইনাস আদি বেগ দেওয়া আছে 10, টাইম দেওয়া আছে 5 সেকেন্ড, এই যে এখানে 5 সেকেন্ড দেওয়া আছে, ইনটু এস মানে দূরত্ব, এখানে দূরত্ব দেওয়া আছে, দূরত্ব বা সরণ 75 মিটার। এই অবস্থায় যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাই 20 থেকে 10 মাইনাস করলে 10 থেকে 5 দিয়ে ভাগ করলে 2, 5 আর 2 এবং 50 গুণ করলে 100 এবং 75, অর্থাৎ 7500 জুল। তাহলে এখানে আনসার হবে খ, আনসার খ। নেক্সট এমসিকিউতে চলে যাই, চলো। এখানে আরেকটা এমসিকিউ দেখো, একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? এখানে পায়ের মান দেওয়া আছে 22/7। আচ্ছা, এখানে কাজের পরিমাণ কত? এখানে আমাদের আগে দেখতে হবে এই বস্তুটি কত পথ অতিক্রম করেছে, অর্থাৎ সরণ কত হয়েছে সেটা আমরা দেখব। আচ্ছা, বৃত্তপথে 44 মিটার ঘুরতে 7 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বৃত্তের পরিধির সূত্র হলো এস ইকুয়াল টু পাই আর। এস হলো পরিধির যে টোটাল যে দূরত্ব সেটা। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 হলো 2 আর পায়ের মান হলো এই যেখানে লিখা আছে পায়ের মান 22/7, আর এখানে আর এর মান এখানে লিখা আছে, আর এর মান হলো 7, এই 7 কাটা। তাহলে এখানে পেয়ে গেলাম আমরা 44 মিটার, অর্থাৎ 44 মিটার অতিক্রম করে। তাহলে বৃত্তপথে ঘুরতে যদি 44 মিটার অতিক্রম করে তার মানে এটা পরিধির সমান পথ অতিক্রম করছে। অর্থাৎ খেয়াল করে দেখো, এই টোটাল পরিধি ঘুরে আবার ওই একই জায়গায় চলে আসছে, অর্থাৎ সম্পূর্ণ পথ ঘুরে যদি আবার ওই একই পথে একই জায়গায় চলে আসে তাহলে সরণ শূন্য। সরণ শূন্য হলে কাজও শূন্য, কারণ কাজ সমান আমরা জানি এফ এস। তাহলে এফ যাই হোক, এস যদি শূন্য হয় তাহলে কাজও শূন্য হবে। তাহলে এখানে আমাদের আনসার হবে ক, 0 জুল। এখানে দেখো আরেকটি এমসিকিউ দেওয়া আছে। এখানে এমসিকিউটি হলো, নিচের মেজ বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3 নিউটন বলে ঘষা হলো। কাঠি থেকে 4 সেন্টিমিটার টানা হলে কাঠি ঘষতে কত শক্তি ব্যয় হলো? আচ্ছা, এখানে নিচের বলতে এখানে কোনো চিত্র নাই, তাহলে আমরা ধরে নেই একটি মেজ বাক্সের কাঠি দিয়ে 3 নিউটন বলে ঘষা হচ্ছে। 3 নিউটন বলে ঘষা হচ্ছে কত? 4 সেন্টিমিটার, অর্থাৎ 3 নিউটন আর 4 সেন্টিমিটার। এখানে কত শক্তি ব্যয় হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। মানে আমরা জানি ব্যয়িত শক্তি সমান কৃত কাজ, তাহলে কৃত কাজ W ইকুয়াল টু এফ এস। এফ হলো 3 নিউটন আর এখানে এস হলো 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মিটার নিলে 0.04 মিটার হবে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 0.12 জুল, অর্থাৎ 0.12 জুল কাজ হবে। তাহলে এখানে আনসার হবে আমাদের ক। নেক্সট,
খেয়াল করে দেখো, এখানে একটি এমসিকিউ দেওয়া আছে। কোনো বস্তুর গতিশক্তি 1/16 গুণ হলে বেগ কত গুণ হবে? তাহলে আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এখান থেকে যদি আমরা লিখি তাহলে ভি সমানুপাতিক রুট ওভার ইকে, এভাবে আমরা লিখতে পারি। তাহলে নতুন গতিশক্তিটা হবে, ধরে নিলাম নতুন গতিশক্তি ইকে প্রাইম হবে ওই পুরনো গতিশক্তির 1/16 গুণ। এই যে এখানে লেখা আছে 1/16 গুণ। তাহলে ইকে আচ্ছা, এখন আমরা যদি লিখতে পারি তাহলে 1/16 গুণ, তাহলে এখানে যদি আমরা বেগের আকারে লিখি তাহলে আমাদের হবে ভি প্রাইম সমান রুট ওভার 1/16 ভি, অর্থাৎ নতুন ভিটা হবে পুরনো ভি এর 1/16। 1/16 মিনস 1/4 ভি, অর্থাৎ নতুন ভিটা হবে পুরনো ভিটার, অর্থাৎ তাহলে 1/4 গুণ হবে। এই যেখানে হচ্ছে ব্যাগ কত গুণ হবে, অর্থাৎ নতুন ব্যাগটা হবে, তাহলে এটা আমাদের আনসার হবে খ। এখানে একটি এমসিকিউ দেখো, শক্তির মাত্রা নিচের কোনটি? শক্তির মাত্রা এবং কাজের মাত্রা সেম, তাহলে কাজ ইকুয়াল টু আমরা জানি কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ বল ইন্টু সরণ, বলের মাত্রা এবং সরণের মাত্রা। বলের মাত্রা আমরা বের করতে পারি বল এম এ, এফ ইকুয়াল টু এম এ এস, এটা আমরা সহজে জানি। এম হলো ভরের মাত্রা হলো এম, ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স 2, আর সরণের মাত্রা হলো এল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম, এই এল আর এল গুণ করলে এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে আমাদের উত্তরটি দাঁড়ায় ক, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এখানে দেখো আরেকটা এমসিকিউ আছে, শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি, এটা আমাদের মুখস্থ লিখতে হবে। শক্তির সবচেয়ে সাধারণ রূপ হলো যান্ত্রিক শক্তি। নেক্সট, এখানে একটি এমসিকিউ আছে দেখো, 3 কেজি ও 9 কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তুটির গতিশক্তি সমান হবে? তাহলে আমরা ধরি প্রথম বস্তুর গতিশক্তি কে 1 ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার। দ্বিতীয় বস্তুর গতিশক্তি ধরি কে 2 ইকুয়াল হাফ m2 v2 স্কোয়ার। আচ্ছা, বলছে গতিশক্তি সমান হবে, তাহলে আমরা লিখতে পারি হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2 v2 স্কোয়ার, অর্থাৎ এই গতিশক্তি এবং এই গতিশক্তি আমরা সমান লিখলাম। তাহলে এখান থেকে হাফ এবং হাফ কাটা দিলে চলে আসে m1 v1 স্কোয়ার ইকুয়াল টু m2 v2 স্কোয়ার। আচ্ছা, m এর মান এখানে হলো 3, v1 স্কোয়ার ইকুয়াল এখানে m2 এর মান, অর্থাৎ m1 এর মান 3, m2 এর মান 9 v2 স্কোয়ার। তাহলে এখানে 3 বাদ দিলে এখানে 3 থাকে, অর্থাৎ 3, v1 স্কোয়ার ইকুয়াল টু 3 v2 স্কোয়ার। এখান থেকে যদি আমরা v1 ডিভাইড বাই v2 লিখি তাহলে ওখানে থাকতেছে 3, এটা থাকবে হোল স্কোয়ার, অর্থাৎ v1 ডিভাইড বাই v1 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে হচ্ছে v1 ডিভাইড বাই v2 ইকুয়াল টু রুট ওভার 3। এখানে একটু খেয়াল করতে পারো, এই 3 এর নিচে মনে মনে 1 আছে, 1 ধরতে পারি আমরা, তাহলে এটা দাঁড়াচ্ছে 3:1, সরি রুট ওভার 3:1। তাহলে এখানে আমাদের আনসারটা হবে খ, রুট ওভার 3:1। নেক্সট, এখানে দেখো আরেকটি এমসিকিউ আছে, এখানে দেওয়া আছে হাফ এম ভি স্কোয়ারকে নিচের কোন রূপে লেখা যায়? এখানে বিভিন্ন ধরনের এখানে চারটি সম্পর্ক দেখানো হয়েছে, হাফ এম ভি স্কোয়ারকে কোন রূপে লেখা যায়? তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি দেখি। আমরা জানি কৃত কাজ ডাব্লু সমান গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তির পরিবর্তন বলতে শেষ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার, অর্থাৎ শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ দিলে
গতিশক্তির পরিবর্তন পাওয়া যায়, যেটা কৃতকাজের সমান। তাহলে আমাদের এখানে বের করতে হবে হাফ এম ভি স্কয়ার। এখানে আমরা হাফ এম ভি স্কয়ার তাহলে লিখতে পারি ডাব্লু, এই হাফ এম ইউ স্কয়ার যদি এই সাইডে নিয়ে আসি, প্লাস এম ইউ স্কয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু এই যে এটা প্লাস এটা হাফ এম ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ, অর্থাৎ হাফ এম ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ। এই সমীকরণ, এই সম্পর্কটি হবে হাফ এম ভি স্কয়ারের সমান। তাহলে এখানে আমাদের আনসার হবে হাফ এম ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ। গ, এখানে দেখো একটি এমসিকিউ, 60 কেজি ভরের একজন দৌড়বিদ 12 মিটার পার সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত জুল হবে? আচ্ছা, তাহলে আমাদের গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি আমরা জানি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, এখানে ভি দেওয়া নাই, তাহলে এখানে আমরা ভাঙিয়ে লিখতে পারি হাফ এম ভি মানে হলো এস বাই টি, অর্থাৎ এস বাই টি হোল স্কয়ার। আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এই সূত্র থেকে লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি। এখান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু ভি ইকুয়াল টু এস বাই টি লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ এর জায়গায় হাফ, এম এর জায়গায় হলো 60 কেজি অর্থাৎ 60 কেজি, এই যেখানে দেওয়া আছে 60 কেজি, আর এস এর জায়গায় হলো 100 মিটার, আর সময়ের জায়গায় হলো 12.5 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু 60 ইন্টু 8 স্কয়ার। আচ্ছা, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাই 1920, অর্থাৎ 1920। এটাই হবে এখন আনসার গ, 1920। ওকে, এখানে দেখো একটি এমসিকিউ আছে, একটি গ্রাফ দেওয়া আছে। গ্রাফ থেকে জানতে চেয়েছে লেখচিত্রের কোন অংশের গতিশক্তি স্থির থাকে। কোন অংশের গতিশক্তি স্থির থাকে? যে অংশে বেগের মান স্থির থাকবে সেই অংশে গতিশক্তি স্থির থাকবে। এই যে খেয়াল করে দেখো, এখানে 15 বরাবর এ বি, অর্থাৎ এটা সমবেগে চলতেছে, অর্থাৎ বেগের মান সমবেগে চলা মানে বেগের মান স্থির থাকা, সমবেগে চলা মানে বেগের মান স্থির থাকা। এখানে এই যে দেখো 10 বরাবর অর্থাৎ 10 বরাবর সিডি, এখানেও বেগের মান স্থির আছে, অর্থাৎ সমবেগে চলছে, বেগের মান স্থির আছে। তাহলে এ বি এবং সিডি এই দুটি অংশে গতিশক্তি স্থির থাকবে। তাহলে এটা আনসার হবে এ বি ও সিডি, অর্থাৎ খ। নেক্সট, এখানে একটি গ্রাফ দেওয়া আছে, ঠিক আগের এই পূর্বের গ্রাফটি, অর্থাৎ একটি গ্রাফের আন্ডারে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটি আমরা আনসার করেছি, এবার আমরা দ্বিতীয়টি আনসার করব। খেয়াল করে দেখো, এখানে লিখছে ই বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে? ই বিন্দুতে বস্তুটির গতিশক্তি, ই বিন্দু বলতে এখানে বোঝানো হয়েছে এই যে ই বরাবর, এটা আসলে এখানে একটা লাইন দেওয়া দরকার ছিল। এখানে ই বরাবর, এখানে বেগ হলো 5 আর বস্তুর ভর হলো 500 কেজি। তাহলে গতিশক্তি হবে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। হাফ এম, এম হলো হাফ আর এম হলো 500, ভি স্কয়ার মানে হলো 5 স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা কাটলে 250, অর্থাৎ 250 ইন্টু, তাহলে 25 গুণ করলে 625, আর এখানে 0, এই 0, অর্থাৎ এত জুল, 6250 জুল। এটাকে যদি আমরা সাইন্টিফিক মোডে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 6.25 ইন্টু 10⁻³ জুল। অর্থাৎ এখানে আমাদের সবগুলি সাইন্টিফিক মোডে লেখা আছে, এই জন্য আমরা এটাকে সাইন্টিফিক মোডে কনভার্ট করলাম। তাহলে কোনটার সাথে মিলে যায়? এটা হলো আনসার খ, খ এর সাথে মিলে যায়। নেক্সট, নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক নয়? আচ্ছা, খেয়াল করে দেখো, স্প্রিং ধ্রুবকের একক নয়। স্প্রিং ধ্রুবকের একক আমরা কিভাবে বুঝবো? আমরা নর্মালি জানি স্প্রিং ধ্রুবকের একক হলো নিউটন মিটার স্কয়ার, এটা হলো স্প্রিং ধ্রুবকের একক। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা স্প্রিং ধ্রুবকের একক, আমরা একটা চিহ্নিত করে রাখি, এটা স্প্রিং ধ্রুবকের একক। এখন আমরা এটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি, নিউটন পার মিটার। আচ্ছা, নিউটন হলো বলের একক, এই নিউটনকে আমরা ভাঙিয়ে লিখতে পারি কেজি মিটার
কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে পার মিটার। তাহলে এটা এই যে মিটার এবং পার মিটার কাটা যায়, তাহলে এখানে থাকে হলো কেজি মিটার পার সেকেন্ড, কেজি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা আরেকটা পেয়ে গেলাম, কেজি পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু কেজি পার সেকেন্ড স্কোয়ার সঠিক হয়েছে, তাহলে এইটা অবশ্যই ওইটা সঠিক নয় বা এটা একক নয়, তাহলে এইটাই হবে আনসার। আর এখানে জুল পার মিটার স্কোয়ার, এইটাও স্প্রিং দুবুয়ের একক। এটা চাইলে আমি তোমাদের প্রমাণ করে দেখাইতে পারি, যেহেতু আমি আনসার পেয়ে গেছি, এটা প্রমাণ না করলেও চলবে। তারপর আমি এটা প্রমাণ করে দেখাই। খেয়াল করে দেখো, আমরা জানি নিউটন পার মিটার, তাহলে এখানে আমাদের আমরা যদি ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা মিটার স্কোয়ার দিয়ে নিউটন পার মিটার আমরা জানি, তাহলে এটাকে যদি আমরা খেয়াল করে দেখো, নিচে আমরা মিটার স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এখানে আমরা মিটার স্কোয়ার দিয়ে গুণ করলাম। তাহলে এইটা হলো এই নিউটন, এটা কাটা দিলে এখানে থাকতেছে এম থাকতেছে, এখানে এম থাকতেছে, তাহলে উপরে থাকলে হলো নিউটন মিটার আর নিচে মিটার স্কোয়ার, আর নিউটন মিটার মিলে হচ্ছে জুল, তাহলে হলো জুল বাই মিটার স্কোয়ার। তাহলে লিখতে পারতেছি জুল পার মিটার স্কোয়ার। তাহলে এইটাও স্প্রিং দুবর একক। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি আবারও আমরা পেয়ে গেলাম ক। খেয়াল করে দেখো, 20 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় উঠালে বিভব শক্তি 600, আমরা জানি ইপি ইকুয়াল এম জি এইচ। তাহলে কত উচ্চতায় উঠালে, কত উচ্চতায় অর্থাৎ উচ্চতা চেয়েছে, তাহলে এখানে আমরা এইচ বের করবো, এইচ ইকুয়াল টু ইপি বাই এম জি। তাহলে ইপি ইকুয়াল কত, ইপি হলো 600, এম হলো 20 কেজি, এখানে 20 কেজি দেওয়া আছে, 20 ইন্টু জি এর মান 9.8। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাব 3.06, ক আনসার। ওকে, নেক্সট। খেয়াল করে দেখো, এখানে একটি চিত্র দেওয়া আছে, এবং বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত সেটা জানতে চেয়েছে। অর্থাৎ বি বিন্দুর উচ্চতা সি থেকে, অর্থাৎ ভূমি থেকে বি বিন্দুর উচ্চতা এখানে দেওয়া আছে h1, আর বস্তুর ভর দেওয়া আছে m। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি হবে ইপি ইকুয়াল এম জি এইচ, এটা আমাদের বিভব শক্তির সূত্র। অর্থাৎ এম জি এইচ, এইচ এর জায়গায় আছে উচ্চতা h1, তাহলে এখানে দিতে হবে h1, অর্থাৎ এম জি h1। তাহলে আমাদের আনসারটা হবে এম জি h1 ক। নেক্সট, এখানে খেয়াল করে দেখো, একটি চিত্র দেওয়া আছে, ঠিক আগের এই পূর্বের চিত্রটি, এই চিত্র অনুসারে আমরা একটি প্রশ্নের উত্তর দিয়েছি। এখানে আবার আরেকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছে, সেটি হলো পড়ন্ত অবস্থায় বিভূষিত হতে কত উচ্চতায় এর গতি শক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আচ্ছা, এটা আমরা একটা শর্টকাট মেথডে করতে পারি। যখন বলবে গতি শক্তি বিভব শক্তির 3 গুণ হবে, তখন আমরা খেয়াল করে দেখো, এই যে আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে যারা জানতে চেয়েছে গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, অর্থাৎ বিভব শক্তির এই যে রটা আছে বিভব শক্তির সাথে, যদি এরকম থাকে গতি শক্তি বিভব শক্তির 3 গুণ, তখন আমাদের এই যে গতি শক্তি বিভব শক্তির n গুণ, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। অর্থাৎ কত উচ্চতায়, কত উচ্চতায় বলতে এখানে x বোঝানো হয়েছে, ধরি x উচ্চতায়, আর কত h বাই, অর্থাৎ ক্যাপিটাল এইচও দিতে পারো, নর্মাল এইচও দিতে পারো, এইচ বলতে এই টোটাল এইচটাকে বোঝানো হয়েছে h বাই n প্লাস 1। এই n হলো গুণ, কত গুণ, এখানে দেওয়া আছে 3 গুণ, তাহলে n এর জায়গায় আমরা 3 বসাবো, n এর জায়গায় বসাবো 3, আর প্লাস 1 সূত্রের 1, আর এই এইচটা হলো টোটাল এইচ, তাহলে টোটাল এইচটা কত, h1 প্লাস h2, তাহলে এখানে দেব h1 প্লাস h2। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম, উপরে h1 প্লাস h2 আর নিচে হলো 4। তাহলে এইটাই হবে সেই কাঙ্ক্ষিত আনসার, কত উচ্চতা, অর্থাৎ h প্লাস h2 ডিভাইড বাই 4 উচ্চতায়। তাহলে এটা আমাদের আনসার হবে ঘ, h1 প্লাস h2 ডিভাইড বাই 4। নেক্সট, কোন দেশে বায়োফুয়েল ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে, এটা আমাদের মুখস্থ লিখতে হবে।
কোন দেশে বায়োফুয়েল ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে, সেটা হলো ব্রাজিল। ব্রাজিলে বায়োফুয়েল ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে। খেয়াল করে দেখো, এখানে একটি এমসিকিউ দেওয়া আছে, নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি? এটার উত্তর হবে মিথেন, কারণ বায়োগ্যাস নবায়নযোগ্য, বায়োফুয়েল নবায়নযোগ্য, বায়ুশক্তি নবায়নযোগ্য, এগুলি সব নবায়নযোগ্য। বাট অনবায়নযোগ্য শক্তি হলো, নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি? সেটা হলো মিথেন। নেক্সট, ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা প্রধানত কি রূপে আবির্ভূত হয়? ঘর্ষণের ফলে যেটা উৎপন্ন হয় সেটা হলো তাপ রূপে আবির্ভূত হয়। অর্থাৎ কোনো একটি বস্তু যদি অন্য কোনো বস্তুর সাথে ঘর্ষণ হয় তাহলে সেটা তাপ উৎপন্ন হয়। তাহলে ঘর্ষণের ক্ষেত্রে আমাদের যেটা উৎপন্ন হয় সেটা হলো তাপ। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? খেয়াল করে দেখো, এখানে আমাদের আনসার হবে খ, তাপ। নেক্সট, থার্মোকাপলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগস্থলে তাপ প্রদান করে সরাসরি কোন শক্তি উৎপন্ন করা হয়? এটা আসলে বিদ্যুৎ শক্তি হবে। থার্মোকাপল হলো দুটি ধাতব পদার্থের মাধ্যমে তৈরি একটি যন্ত্র, বিদ্যুৎ শক্তি। ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর? এটা আমাদের মুখস্থ লিখতে হবে। এটা ইউরেনিয়ামের অর্ধায়ু 704 অর্থাৎ 704 মিলিয়ন। এটা হবে ক আনসার। নেক্সট আমরা চলে যাই, খেয়াল করে দেখো, কত বর্গ কিলোমিটার এলাকায় সূর্যের আলো থেকে তাপ হিসাবে প্রায় 5000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়? অর্থাৎ সূর্য যে আমাদের পৃথিবীতে আলো দিচ্ছে বা কিরণ দিচ্ছে, সেটি থেকে আমরা 5000 মেগাওয়াট কত বর্গ কিলোমিটারে পেতে পারি? তাহলে আমরা একটা জিনিস জানি, 1 বর্গ কিলোমিটার, 1 স্কয়ার কিলোমিটারে আমরা পেয়ে যাই, 1 স্কয়ার কিলোমিটার পেয়ে যাই 1000 মেগাওয়াট। তাহলে তাহলে 5000 মেগাওয়াট যদি আমরা পেতে চাই, তাহলে এটা অবশ্যই 5 স্কয়ার কিলোমিটার লাগবে। অর্থাৎ এখানে আমাদের আনসার হবে 5। অর্থাৎ 5 বর্গ কিলোমিটার এলাকায় আমরা পাবো 5000 মেগাওয়াট শক্তি। একটি যন্ত্র 200 কেজি ভরের একটি বস্তুকে 50 সেকেন্ডে ভূমি থেকে 30 মিটার উপরে উঠাতে পারে। যন্ত্রটির ক্ষমতা কত? তাহলে এটা আমরা ক্ষমতা সূত্র থেকে আমরা ইজিলি বের করতে পারি। আমরা জানি P = mgh/t। m হলো 200 কেজি, g এর মান 9.8, আর হলো h এর মান হলো 30, আর t এর মান হলো এই যে 50 সেকেন্ড অর্থাৎ 50। এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 1176 ওয়াট। এটাকে যদি আমরা কিলোওয়াটে নেই তাহলে আমরা পেয়ে যাব 1.176 কিলোওয়াট। এখানে যদি আমরা 6টা বাদ দেই তাহলে আমাদের এটার সাথে মিলে যাচ্ছে, দশমিকের পরে একবার বাদ দেওয়া হয়েছে। এছাড়া আর কোনো সিমিলার কাছাকাছি কোনো আনসার নাই, তাহলে খই হবে আমাদের আনসার, এখানে খ। নেক্সট, একটা ক্রেন দ্বারা 10 কেজি ভরের কোনো বস্তুকে 2 মিনিটে 10 মিটার উচ্চতায় ওঠানো হলে কৃতকাজ ঋণাত্মক। অর্থাৎ এখানে কোন একটা বস্তুকে যদি আমরা উপর দিকে উঠাই তাহলে কৃতকাজ ঋণাত্মক, কারণ অভিকর্ষজ বলের বিরুদ্ধে এখানে কাজ করা হয়েছে, তাহলে এটা কৃতকাজ ঋণাত্মক। এটা আমাদের 1 নাম্বার হবে আনসার। তারপরে এখানে বলা হয়েছে বিভব শক্তি 980। তাহলে বিভব শক্তি সূত্র আমরা জানি, EP = mgh। আমরা মান বসিয়ে জানতে চাই, দেখি জানতে চাই কত আসে। 10 × 9.8 × উচ্চতা হলো 10 মিটার। তাহলে এই 10 আর 10 গুণ করলে 100, 100 এর সাথে 9.8 গুণ করলে হয়ে যাচ্ছে 980 জুল। তাহলে এইটা হবে আনসার। এবার আমরা খেয়াল করে দেখি আমরা এটা ক্ষমতা কত আসে। ক্ষমতা সূত্র দিয়ে আমরা দেখব P = mgh/t। এটা আসলে m হলো mgh/t, mgh/t। এখানে এই যে mgh এর হলো 980 mgh, আর t হলো 2 মিনিট। 2 মিনিট হলো 120 সেকেন্ড। 2 মিনিটে 120 সেকেন্ড। তাহলে 980 কে 120 দ্বারা ভাগ করলে কখনোই 490 হবে না। আমরা ভাগ না করি আমরা বুঝতে পারতেছি 490 হবে না, অর্থাৎ এটা আনসার হবে না। তাহলে আমাদের আনসার হবে 1 এবং 2।
তাহলে 1 এবং 2 কোনটাতে আছে? কয়ে আছে 1 এবং 2, এই 1 এবং 2 হলো আনসার। নেক্সট, কর্মদক্ষতা এখানে ইটা, কাজের পরিমাণ ডব্লিউ, প্রদত্ত শক্তি অর্থাৎ মোট শক্তি ই, অপচয়কৃত শক্তি ই1। তাহলে কোন সূত্রটি সঠিক? আমরা জানি ইটা ইকুয়াল টু অর্থাৎ কর্মদক্ষতা ইন্টু কার্যকর শক্তি আর নিচে হলো প্রদত্ত শক্তি, এটা আমরা জানি, ইন্টু 100%, এটা আমরা জানি। তাহলে কার্যকর শক্তি কত? এখানে কোনো কার্যকর শক্তি দেওয়া হয় নাই, অপচয়কৃত শক্তি দেওয়া আছে আর প্রদত্ত শক্তি দেওয়া আছে। তাহলে কার্যকর শক্তি হলো প্রদত্ত শক্তি এবং অপচয়কৃত শক্তির বিয়োগফল। তাহলে প্রদত্ত শক্তি হলো ই আর অপচয়কৃত শক্তি হলো ই1 এবং কাজের পরিমাণ ডাব্লিউ এবং প্রদত্ত শক্তি আবার ই1, এই যে এখানে প্রদত্ত শক্তি ই1 প্রদত্ত শক্তি ই, তাহলে এখানে আমরা ই লিখলাম, আবার এটা হলো প্রদত্ত শক্তি বিয়োগ অপচয়কৃত শক্তি, তাহলে আমরা পেয়ে গেলাম কার্যকর শক্তি এই দুইটা দিয়ে, আবার এখানে প্রদত্ত শক্তি নিচে লিখলাম ইন্টু 100%, এটাই হলো এটার আনসার। তাহলে এখানে আমরা দেখি কোনটি সঠিক আনসার। এই গ হলো সঠিক আনসার, ই মাইনাস ই1 ডিভাইডেড বাই ই ইন্টু 100%, এটাই হলো আমাদের সঠিক আনসার। নেক্সট, এখানে খেয়াল করে দেখো 1 কিলোওয়াট মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে 10 কেজি ভরের বস্তুকে 100 মিটার উপরে তোলা হলে শক্তির অপচয় কত? আচ্ছা, প্রথমে দেখি আমাদের মোট শক্তি কত। তাহলে মোট শক্তি হবে W ইকুয়াল টু পিটি, অর্থাৎ পি হলো মোট ক্ষমতা হলো 1 কিলোওয়াট, এই যে 1 কিলোওয়াট ইন্টু 15 সেকেন্ড, আচ্ছা কিলোওয়াট হলো 1 কিলোওয়াট হলো 1000 ওয়াট ইন্টু 15, অর্থাৎ 15 সেকেন্ড, এটা আমাদের জুল এককে বের হবে। তাহলে 1000 আর 15 গুণ করলে হয়ে যায় 15000, এটা হলো 15000 হলো মোট শক্তি। তাহলে এখানে আমাদের মোট শক্তি হলো এটা। শক্তির অপচয় কত? অর্থাৎ এবার আমরা দেখি 100 কেজি ভরের বস্তু 10 মিটার উপরে তুলতে কত শক্তি লাগে। তাহলে সেটা হলো, ধরো কার্যকর শক্তি আমরা যদি ডাব্লিউ প্রাইম দিই তাহলে এম জি এইচ, তাহলে এম হলো 100 কেজি ইন্টু 9.8, এইচ হলো 10, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 9800, অর্থাৎ 9800, আর এখানে 15000, 9800 জুল আর 15000 বলছে। এটা হলো কার্যকর শক্তি আর এটা হলো মোট শক্তি। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা অপচয়কৃত শক্তি পেয়ে যাচ্ছি। বিয়োগ করবো হলো 15000 এবং 9800, তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব, এখানে দেখা যাচ্ছে পেয়ে যাব আমরা 5200, অর্থাৎ খ হবে আনসার 5200। ওকে, আজ এই পর্যন্তই। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করবা, ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।